ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত ভোলা। জেলাটির বিভিন্ন জনপদে এখনও রিমালের ধ্বংসযজ্ঞের চিহ্ন পড়ে আছে। কয়েক হাজার বিধ্বস্ত ঘরবাড়িতে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য পরিবার। কামরুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত। কেউ কেউ খোলা আকাশের নিচে ঘরের শেষ চিহ্নের উপর বসে আছে, আবার শেষ সম্বল ঘরের চালা, খুঁটি, মালামাল যা আছে তা খুঁজে মেরামতের চেষ্টা করছেন কেউ। এ চিত্র ভোলার বোরহানুদ্দিন উপজেলার কুতুবা, বড়মানিকা, গঙ্গাপুর এলাকায়। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকার মানুষ। জোয়ারের পানিতে ঘরের সব মালামাল ভেসে গেছে। অনেকের রান্নাঘরে খাওয়ার অবস্থা নেই। সরকারি সহায়তা না পেলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন ক্ষতিগ্রস্তরা। আমাকে ঘরের যত মাল সামানা যা কিছু আছিল আমরা কিছু রাখতে পারিনি, সব কিছু বাসিয়া গেছি। চুলা মুলা পাতিল হাড়ি কিছুই নাই। এখন আমরা অবস্থায় পাশে একখানে রয়েছি। কয়টা হাঁস মুরগি আছিল শেষ, কিছু সরাইতে পারিনি। সরকারের কাছে দাবি একটু মাটি আর একটু আমার দেড়া বাসা একখান ঘর দিয়ে দিলাম, এই একটু দাবি। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি ক্ষতিগ্রস্ত মানুষকে খাবার দেয়া হয়েছে। এছাড়া পুরোপুরি ঘর বিধ্বস্ত হওয়া পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা পুরোপুরি ঘর বিধ্বস্ত হয়েছে তাদের ব্যাপারে আমরা ইতিমধ্যে প্রতিবেদন প্রেরণ করেছি। তারা যাতে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি সহায়তা পায় সে ব্যবস্থা আমরা করছি। আর আমরা ইতিমধ্যেই প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন চেয়ারম্যানের নামে আমরা খাদ্য সহায়তা বিতরণ করেছি, ভূগর্ভ দিয়েছি। সরকারি হিসেবে ভোলা জেলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে ২,৪৪৫টি ঘর। এছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে ৫,১৫৮টি। ফারদিন নীরব, ৭১। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর শুনছিলাম। এবারে একটু বন্যার খবরে যেতে চাই, কারণ এরই মধ্যে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে সিলেটের ৪ উপজেলার নিচু এলাকা। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। চলুন প্রতিবেদনে দেখে নেই বিস্তারিত কি রয়েছে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ডুবে আছে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গ্রাম। পানি ঢুকে পড়েছে গ্রামগুলোর বিভিন্ন প্রান্তে। বিপদসীমা অতিক্রম করেছে জেলার সুরমা, কুশিয়ারা, শাড়ি ও ডাউকি নদীর পানি। জৈন্তাপুর ছাড়াও পানিতে ডুবে আছে গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। আমরা পানির মধ্যে আছি বর্তমানে। পানির অবস্থা খুব বেশি, পাহাড়িয়া ঢল নামিয়া আমাদের ঘর বাড়ি ডুবাই দিয়েছে। কাপড় চোপড় সব কিছু ওই ঘরে নষ্ট হইতেছে। আমরা যান বাঁচানোর জন্য এই ঘরে আছি। চেয়ারম্যান গো, মেম্বার গো, চৌকিদার গো, গ্রামের কোনো মানুষ সাহায্য লাগে পাইছেন। বন্যা দুর্গত 4টি উপজেলায় স্থানীয়দের উদ্ধারে কাজ শুরু করেছে বিজিবি। তাদের আনা হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তবে সব হারিয়ে দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গতরা। এই ছোট ছেলে মেয়েদের নিয়ে আমরা কোথায় যাব, কি করব, কোথায় খাবো, কোনো কিছু তো বুঝে পাচ্ছি না। বাঙ্গা নিয়ে গেছে, ঘরে কিছুই নাই। আমরা বাসন খাসন লেপ তুষক খেতা বালিশ যা আসলো সব বাসিয়ে গেছি, কিছু আর খাইছি না। এদিকে সীমান্তবর্তী যোগীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ভাঙা বাঁধ মেরামত ও বন্যা কবলিতদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে বন্যা শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। তো 150 থেকে 200 মানুষকে আমরা উদ্ধার করেছি। এখনো অনেক উদ্ধার অভিযান, অনেকে হয়তো বাড়ি ছেড়ে আসতে চাচ্ছে না। তো আমরা এই অভিযানটা আমরা কন্টিনিউ করব। আমরা ইনফ্যাক্ট কন্টিনিউ করছি। যারা যারা আসতে চাচ্ছে তাদেরকে আমরা নিয়ে আসছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে। ভারতের মেঘালয়ে বৃষ্টি না থামলে পানি কমার সম্ভাবনা নেই। কুশিয়ারা নদীর অমলশীদ নামক পয়েন্টে প্রায় বিপদসীমার 2 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার প্রায় 2 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শাড়ি নদীতে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গতদের নিরাপদে রাখতে 4 উপজেলায় মোট 470টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মনিরা কাজুরি, ৭১। দর্শক, রিমালের ক্ষয়ক্ষতি কাটানোর আগেই আমরা দেখছি আবারও এই মুহূর্তে বলা যেতে পারে যে আকস্মিক বন্যায় ভাসছে সিলেটের 4টি উপজেলা। ঠিক এরকম দুর্যোগের মুহূর্তটিতে আমরা দেখছি প্রধানমন্ত্রী সহ এই সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে তারা
নানা এলাকা পরিদর্শন করছেন। যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি নেওয়া হবে। প্রধানমন্ত্রী আজ দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পটুয়াখালীর, এবং সেখানে তিনি বলেছেন সবাইকে সরকারের উপর ভরসা রাখতে। আমরাও সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ আলোচনায় যুক্ত হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। এরই মধ্যে ডক্টর মাহবুবা নাসরিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী দুর্গত এলাকায় রয়েছেন বলে জানিয়েছেন। চেষ্টা করছেন তিনি আমাদের সাথে যুক্ত হওয়ার। আমরা আশা করছি ওনাকে এই আয়োজনে পাবো। আমাদের হাতে যেহেতু মাহবুবা নাসরিন রয়েছেন, ওনার কাছে প্রশ্ন রেখে এই আয়োজন শুরু করতে চাই। মাহবুবা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু জানতে চাই, এই মুহূর্তে যেহেতু আপনি লম্বা সময় ধরে এই জায়গাটি নিয়ে কাজ করছেন, এই মুহূর্তে আমরা যে দুর্যোগের ভেতর দিয়ে যাচ্ছি, বিশেষ করে আমরা ঘূর্ণিঝড় শেষ হলো দেখলাম, আমরা আকস্মিক বন্যা দেখতে পাচ্ছি সিলেটে, পূর্বাভাস নিয়ে আসলে আমরা কতটা আধুনিক হতে পেরেছি এবং সেই পূর্বাভাস অনুযায়ী কতটা প্রস্তুতি নিতে পারছে আমাদের সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়? ধন্যবাদ। আসলে দুর্যোগের পূর্বাভাস যেটা আমরা বলি, দুর্যোগ বন্যা এবং ঘূর্ণিঝড়, এই দুটির পূর্বাভাসই কিন্তু আমরা দিতে পারছি বাংলাদেশে। এর আগে কিন্তু এভাবে পূর্বাভাস দেয়া হতো না। পূর্বাভাস আধুনিক যতই প্রযুক্তিগত হোক, আমাদের বাংলাদেশের কনটেক্সটে বা প্রেক্ষাপটে আমরা এখনো কিন্তু দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয়া মানুষের মাধ্যমে, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এবং এই সংবাদগুলি বিভিন্নভাবে পৌঁছে দেয়া হয়। তো আমরা ঘূর্ণিঝড় রিমালে দেখেছি যে আরো বেশ আগে থেকেই, যখন থেকে সতর্ক করা হচ্ছে মানুষকে, এবং ঘূর্ণিঝড়ের যে গতি প্রকৃতি সেটির পরিলক্ষিত হচ্ছে, মহাবিপদ সংকেত দেয়া হয়েছে, সেই অনুযায়ী মানুষকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। তারপরেও যেহেতু ঘূর্ণিঝড়ের একটা অভিজ্ঞতা থেকে আমাদের পরপর দুটিও কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছিল এর আগে, কিন্তু ওইভাবে মানুষ অনুভব করেনি বা ঝড়টি আমাদেরকে না আঘাত করে চলে গেছে। মোকার কথা আমি উদাহরণ দিচ্ছি, যার জন্য হয়তো অভিজ্ঞতার দিক থেকে যারা মনে করেছে না দুর্বল হয়ে যেতে পারে, এরকম অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হবে এই বঙ্গোপসাগরে, এই ভূখণ্ড সবসময় 1600 শতক থেকেই হয়ে যাচ্ছে। এবং প্রস্তুতির দিকটা যদি আমরা বলি, যে এই প্রস্তুতি এবং আমাদের ঘুরে দাঁড়ানোর যে প্রয়াস, সেটি আস্তে আস্তে শক্তিশালী হয়েছে। তো আপনারা দেখছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নিজে চলে গেছেন, কারণ এবারের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। জি নাসরিন, মাহবুবা নাসরিন, আমি যে বিষয়টি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে আমরা প্রস্তুতি যতটা নেওয়া দরকার ছিল ততটা প্রস্তুতি আসলে সাধারণ মানুষ নেয়নি। যে পূর্বাভাস আসলে দেয়া হচ্ছিল, বিশেষ করে আবহাওয়া বিশেষজ্ঞ এবং বিশ্লেষক যারা রয়েছেন তারা বারবার বলছিলেন যে এটি আইলার মতো শক্তিশালী একটি ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। সাধারণ মানুষ হয়তো তার প্রস্তুতি নেয়নি, কারণ এই দুর্যোগটা আসলে কি মাত্রায় আসবে, মানুষ তার উপর সাধারণ মানুষ আসলে সেই ভরসা রাখবে না। কিন্তু সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা কতটা আসলে তৈরি ছিলেন বলে আপনার কাছে এখন মনে হচ্ছে? বিশেষ করে রিমালের যে ক্ষয়ক্ষতি হতে দেখলাম আমরা, এরপর আপনার কাছে কি মনে হয় যে কতটা প্রস্তুত ছিল আসলে মন্ত্রণালয়? দুর্যোগ তো অভিজ্ঞতা থেকে প্রস্তুতি নেওয়া হয়, এবং আমাদের বাংলাদেশে যে একটা হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, একটা আমরা বলি যে অন্তর্ভুক্তিমূলক যে প্রস্তুতি, সেটির দিকে আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঝুঁকি হ্রাসের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু একটা স্তরায়িত সমাজ, একটা দুর্যোগ প্রবণ সমাজ, সেখানে গৃহভিত্তিক যে প্রস্তুতি, সেটি কিন্তু সকলের পক্ষে নেওয়া সম্ভব হয় না। আমি এখানে বলবো যে মানুষের সম্পদের পরিমাণও কিন্তু অত বেশি থাকে না যে ব্যক্তিগত পর্যায়ে নিবে। তো সেই তুলনায় আমরা যদি ড্যামেজ এন্ড নিড অ্যাসেসমেন্ট, যেটা বলা হয় যে ক্ষতি কতটুকু হলো, চাহিদা কতটুকু, সেটি কিন্তু প্রতিনিয়তই করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে যেহেতু বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের এই দুর্যোগ থেকে, রিমেল থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে যে যেই প্রস্তুতি আমরা মনে করি সেটি আসলে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয়, এবং এই প্রস্তুতিটি আমাদের আসলে স্থানীয় পর্যায়ে যেহেতু দেয়া হয়, ওই রকম হিসাব করে কিন্তু জেলা প্রশাসন পর্যন্ত এখন প্রস্তুতি থাকে। তারপরেও বলবো যে এইবারের ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা বেশি হয়েছে, আমাদের যে সমস্ত খাতকে একসাথে কাজ করতে হয়, সমস্ত মন্ত্রণালয়কে একসাথে কাজ করতে হয়, সেটি বোধহয় আরো একটু শক্তিশালী করা আমাদের এখন প্রয়োজন। এই কারণে যে আমরা কিন্তু ব্যক্তি খাতে দেখি না,
আমরা যে আমাদের অন্যান্য বিশ্বের দেখেন অন্যান্য দুর্যোগ প্রবণ এলাকায় প্রাইভেট সেক্টর বা ব্যক্তি খাতগুলি কিন্তু এগিয়ে চলে আসে, এক একটা এলাকার দায়িত্ব তারা নিয়ে নেয়, এভাবে ভাগ করা থাকে। তো এই জায়গাগুলি আমরা যদি বলি যে উপর যে পরিকল্পনাটা, যেটি আমি বলবো যে সর্বস্তরে নেয়ার যে পরিকল্পনা, শুধু সরকারের একার পক্ষে সম্ভব না, সেইভাবে কিন্তু আমাদের স্তরের মধ্যে আপনি কাকে কাকে রাখতে যাচ্ছেন, মানে এই স্টেক হোল্ডাররা কারা? আচ্ছা, আমাদের এখানে স্টেক হোল্ডার বলতে আমরা বোঝাচ্ছি সবাইকেই, হ্যাঁ, কিন্তু যেখানে সহায়তাটা আসবে বিভিন্ন খাত থেকে, যেমন আমরা বলবো যে উন্নয়নের অংশীদার তারা করছেন, তারা সরাসরি কিন্তু করতে পারছেন না, ডেভেলপমেন্ট পার্টনার যাদেরকে বলে, যারা বেসরকারি সংস্থা আছে তারাও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকে যে কখন আমাদের এইগুলি আসবে, সুতরাং তাদের পর্যায়ে কিন্তু প্রস্তুতি থাকা। আর সবচাইতে বেশি আমি যদি জাপান বা অন্যান্য দেশের উদাহরণ দেই, আমরা দেখি যে আগে থেকে পরিকল্পনা থাকে যে এই এলাকায় বা এই পরবর্তী দুর্যোগটা যখন আসবে তখন একটা কোম্পানি দায়িত্ব নিয়ে নেয় যে সেই এলাকাটায় আমি করব। আর একটা হচ্ছে যে আমাদের যে ইন্স্যুরেন্স করা, ঘর বাড়ি শস্য, এটা কিন্তু যেইভাবে বীমা করা প্রয়োজন, যেভাবে তাদেরকে সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে, কৃষিকাজে সহায়তা দিচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় একটা সরকারের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমি দেখি যে ব্যক্তি খাত কিন্তু আমাদের ওইভাবে এখনো পর্যন্ত তারা মনে করে যে এটা হচ্ছে চ্যারিটি, কিন্তু এটা যে একটা ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এইভাবে কিন্তু অনেকেই দেখছেন না। আমি বীমার কথাটিতে দূরে সরিয়ে রেখে যদি আমি আপনার প্রথম যে কথাটি বললেন যে অনেকেই আসলে দায়িত্ব নিয়ে নেন এই ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমরা এখন প্রযুক্তিগতভাবে অনেক এগিয়েছি, বিশ্ব যতটা এগিয়েছে আমরা তো ততটা পারিনি, কিন্তু অনেকখানি এগিয়েছি। এই দুর্যোগের সময়টিতে আসলে আপনি প্রযুক্তির ব্যবহার কতটা দেখেন? এখন যেমন এই আলোচনাটা অনেকটাই হচ্ছে যে যেই এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে সেইখানে আগের থেকেই ম্যাপিং করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উঠে আসছে অনেকের কথায়। সেখানে আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এই আধুনিক ব্যবস্থাটিকে কতটা গ্রহণ করছেন বলে আপনি মনে করেন? আমাদের কিন্তু আবহাওয়া বার্তা যদি বলেন অনেক উন্নত হয়েছে, কারণ আমরা এখন বিভিন্ন রাডারের মাধ্যমে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এবং বিভিন্নভাবে কিন্তু সংবাদগুলি দেয়া হয় এবং একটা নম্বরও আছে। আমি জানি যে 1090-তে তারা ফোন দিয়ে অনেকেই দুর্যোগের আগাম বার্তা পেতে পারেন। আমাদের বিভিন্ন মাধ্যমে, এমনকি প্রতিবন্ধী ব্যক্তির কাছেও কিভাবে সংবাদ পৌঁছে যাবে এভাবে দেয়া হচ্ছে। শুধু আমি এটি বলবো যে আমাদের যে দুর্যোগের ব্যবস্থাপনার যে ভাষাটা সেটি সবার কাছে ওইভাবে পৌঁছায় না। আর এই যে বাঁধের কথা, আসলে সবাই ওইভাবেই চলে আসে। আমাদের কিন্তু হ্যাজার্ড ম্যাপ করা আছে, আপদ মানচিত্র আমরা যেটা বলি, বাংলাদেশে কিন্তু কোন এলাকায় কখন ঘূর্ণিঝড় হলে কোন ধরনের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে, কত কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে, এগুলিও বলা থাকে। কিন্তু আমাদের অনেক সময়, আমি যেটা সবাই বলেন, এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, আমরা বারবারই করি, সমন্বয়ের সাথে হয় না। হয়তো আমরা জানি যে এই দুর্যোগের বেশ আগে সারা বছর ধরে যে আমার একটা চক্র আছে দুর্যোগ ব্যবস্থাপনার, যে আমি এই সময় উপশমমূলক কাজগুলি করব, এই সময় প্রস্তুতিমূলক কাজগুলি করব, এই সাইকেলটা কিন্তু ঘুরতে থাকবে সারা বছর। কিন্তু এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ঠিক দুর্যোগের পূর্বাভাস পেলে ওই কাজগুলির কথা চিন্তা করি, করতে থাকবো। আমরা তো সবাই জানি যে এপ্রিল মেতে ঘূর্ণিঝড় হয়, বড় হতে পারে, ছোট হতে পারে, আবার নভেম্বর অক্টোবরে হয়। এই দুটো সময় যদি আমি সমন্বিতভাবে বাঁধগুলির কথা চিন্তা করি, আমি যদি চিন্তা করি যে যেসব বাড়িঘর বেশি নাজুক অবস্থানে আছে তাদেরকে কি ধরনের উপকরণ ব্যবহার করা উচিত, রাস্তাঘাট কোনটি আসলে মেরামতের পর্যায়ে পড়ে, কোথায় বাঁধ ভেঙে যেতে পারে, এই বিষয়গুলি আসলে এখনো আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়ের অভাব আছে। যেহেতু মাহবুবা নাসরিন আপনি বাঁধের প্রসঙ্গেই আসলেন, সেখানেই বরং আমি একটু আসতে চাই আপনার কাছে। এই রেমালে আমরা দেখেছি যে শুধু খুলনা এবং বরিশাল বিভাগের 263টি স্থানে প্রায় 41 কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে, এবং আমরা সাংবাদিক হিসেবে যখন মাঠে কাজ করতে যাই তখন এই উপকূলীয় এলাকার মানুষজনের সবচেয়ে বড় যেই কথাটি থাকে সেটি হচ্ছে, আমি ত্রাণ চাই না, আমার বাঁধ ব্যবস্থাটি ঠিক করে দিন, আমাকে একটি বাঁধটি যেন ভালো হয়, স্থায়ী বাঁধের ব্যবস্থা করে দিন। 65 বছরের পুরনো বাঁধ ব্যবস্থা দিয়ে বাংলাদেশ এখনও চলছে, বারবার এটি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু দিন শেষে সেটি হয় না। কেন হয় না? আপনি মনে হয় জানেন যে আমাদের আসলে বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, বাঁধ
যেটি বাঁধের কথা বলা হয়, যেমন বরিশালের এলাকায় কিন্তু বাঁধ এখনো নির্মাণাধীন আছে। কোনো জায়গায় স্থায়ী বাঁধ দেওয়া সম্ভব নয়, এটিও আমরা মানুষের কাছে যদি তথ্যটা পৌঁছে দিই। কিছু কিছু জায়গা আছে একেবারে স্থায়ী বাঁধ দিলে কি হবে, বন্যার পানি কিন্তু আমরা এটাকে কর্ডন অ্যাপ্রোচ বলি, বন্যার পানি বর্ষাকালে পানি ঢুকবে না, তখন কিন্তু শস্য ক্ষেতে যখন যারা সেচ অ্যাফোর্ড করতে পারেন তারাই মাত্র সেচ কার্য করতে পারবেন, কিন্তু প্রাকৃতিক যে বর্ষাকালের পানিটা সেটা আসা অনেক জায়গায় বন্ধ হয়ে যাবে। এটি একটা বিষয়। সুতরাং বাঁধের একটা পরিকল্পনা, সেটি কিন্তু আমি মনে করি যে যত দ্রুত গতিতে আগানো উচিত বাঁধ নির্মাণ এবং যেখানে যেখানে ত্রুটিপূর্ণ বাঁধ সেগুলির সংস্কার, সেটি অত দ্রুততার সাথে হয় না। এইখানেও একটা সমন্বয় অভাব থাকে, অর্থনীতির ব্যাপার থাকে, আর্থিক বছরের কথা চিন্তা করেন তারা। এই জায়গাগুলি যদি আমরা একেবারে সবকিছুর ঊর্ধ্বে রাখতে পারি, তাহলে বন্যায় যে আমি 80-র দশকের বন্যার পর থেকে 90 দশক থেকে যে কাজ করছি, তখনও কিন্তু তারা বলেন যে আমরা ত্রাণ চাই না, আমরা চাই আর বন্যা না হোক, আর ঘূর্ণিঝড় না হোক। তো এখনো তারা কিন্তু বলে যাচ্ছে, কিন্তু আবারও আমরা কিন্তু আমিও গবেষণার জন্য মাঠে অনেক থাকি এখনো পর্যন্ত। সেটি হচ্ছে আপনি দেখবেন যে বাঁধগুলি কিন্তু মানুষ ঘর বাড়ি বানিয়ে দখল করে রাখছে, বাঁধের কিন্তু যথেচ্ছ ব্যবহারও করা যায় না। সুতরাং জনগণের মধ্যেও যে সচেতনতাটা, সেটিও সেইভাবে কিন্তু আমরা দেখি না। তো এই জায়গায় মুজিব কিল্লাগুলি অনেক আগে ছিল, আবার মুজিব কিল্লা ফিরে এসছে যাতে তারা তার গরু ছাগল বা গবাদি পশুকে আশ্রয় দিতে পারে। তো এইভাবে মানুষেরও কিছু রক্ষা করে থাকে, বাঁধ কিন্তু রক্ষায় তারা নিজেরাও কাজ করে থাকে। তো এই যে ম্যাপিংটা করা হয়েছে, এই যে প্রকল্পগুলি হাতে নেওয়া হচ্ছে, এটাও জনগণ অনেক সময় জানেন না। এবং আমি মনে করি যে এটি প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটি ইমার্জেন্সি একটা বিষয়। দুর্যোগ যেমন দ্রুততার সাথে আমরা মোকাবেলা করি এবং আবার ফিরে দাঁড়ানোর চেষ্টা করি, আমার মনে হয় ত্রুটিপূর্ণ, আমার মনে হয় না, আমরা বলেই থাকি সবসময় যে ত্রুটিপূর্ণ বাঁধ, অনেক জায়গায় কালভার্ট আছে কিন্তু কালভার্টের পাশের রাস্তাগুলি একদম মেরামত হয় না বা ভাঙা, যার জন্য ওই কালভার্ট থেকেও লাভ হয় না। এই জায়গাগুলি আমরা অনেক জায়গায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের যেহেতু এটি আবার স্থানীয় সরকার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রকৌশল অন্য মন্ত্রণালয়, আবার পানি সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এরা ওনাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের যেহেতু রেমাল অনেক ক্ষতি করে গেছে, এরপরে যাতে আমরা কোনোটা সভাই যেন বিচ্ছিন্নভাবে, আমরা অনেক সভা একসাথে করি, কিন্তু কিছু কিছু কার্যক্রম যদি আমরা একই সাথে শুরু করি এবং একই সময়, কারণ আমরা মনে করি দুর্যোগ ব্যবস্থাপনার যে সংজ্ঞা সেটি সবার অনুধাবন করতে হবে, এটা হোল রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, এখানে প্ল্যানিংটা সবাই একসাথে করতে হয়, এখানে সবকিছু করতে হয়। কিন্তু ঘূর্ণিঝড় এখনো প্রাকৃতিক, এখনো মানব সৃষ্টির সাথে কিছু সম্পৃক্ততা আছে। যেহেতু আপনি সমন্বয়ের প্রশ্ন আনলেন মাহবুবা নাসরিন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা দীর্ঘ সময় ধরে এই বিষয়টির সাথে কাজ করে আসছেন, আপনি বারবারই আপনার কথা একটি শব্দ ঘুরে ফিরে আসছে যে সমন্বয় যখন করা হয় তখন যেন সব সেক্টরের, সব খাতের মানুষকে যেন রাখা হয়। এটির অভাব কি আসলে আপনারা কাজ করতে যে তীব্রভাবে অনুভব করেন? আগে বহু করেছি, আমি যদি 3 দশকের অভিজ্ঞতা বলি, তীব্রভাবে অনুভব করেন, তীব্রভাবে অনুভূত হতো, পূর্বের কথা বলছি, কিন্তু আমি এক যুগের কথা বলবো যে এত তীব্রভাবে অনুভব হয় না, অন্তত সভাগুলি হয়, কিন্তু প্রায়োগিক দিক থেকে যখন যে সময় আমার বাঁধ নিয়ে মেরামত করা দরকার, যখন যে বিশেষজ্ঞর পরামর্শ আমার যেখানে দরকার, সেই সময়টা আমরা এখনো মনে করি যে আমাদের এই জায়গাতে প্রচুর কাজ করবার আছে। কারণ এখনো পর্যন্ত আমরা দেখি যে হয়তো বন্যার ঠিক আগেই কোনো এক জায়গায় বাঁধ নির্মাণের জন্য হাত দেয়া হচ্ছে বা মেরামতের জন্য হাত দেয়া হচ্ছে, সেটি আবার ওই বন্যার তোড়ে ভেসে যাচ্ছে। তো এটি কেন হচ্ছে, এই জায়গাগুলি আমাদের আরো স্পষ্টভাবে দেখতে হবে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী ফিল্ডে আছেন, উনি নিজেই জনগণের দুঃখ দুর্দশাটা দেখে আসবেন, নিজের চোখে দেখে আসবেন এবং কোথায় ত্রুটিপূর্ণ আমরা গবেষণা করে অনেক ত্রাণের ব্যবস্থাপনার ক্ষেত্রে আসতে চাই মাহবুবা নাসরিন। আমরা ঠিক এই মুহূর্তে যে ধরনের সংকটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বিশেষ করে ঘূর্ণিঝড় পরবর্তী যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, সবসময় দেখি যে প্রাকৃতিক দুর্যোগগুলোর পরপরই সবচেয়ে বেশি যেটি নিয়ে কথা হয় সেটি হচ্ছে ত্রাণের অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনা কাটানোর জন্য কোন জায়গাটিতে কাজ করা দরকার বলে আপনার কাছে মনে হয়? এখানেও আমি বলবো যে আমাদের ত্রাণ ব্যবস্থাপনা একেবারেই অগোছালো ছিল,
কিন্তু পরবর্তীতে তালিকা করা হয়েছে, অর্থাৎ গুরুত্বের সাথে কারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের তালিকা করা হয়। এবং আগে যেমন একেবারেই ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার কাছ থেকে তালিকা নেওয়া হতো, এখন আবার যাচাই করা হয় অন্য সংস্থাগুলির মাধ্যমেও। ত্রাণে কি পরিমাণ কি থাকবে, মানুষের চাহিদা কি, এটা না বুঝেই আগে ত্রাণ দেয়া হতো। গম দেওয়ার হতো, গরমে কোনো পেশার জায়গা থাকতো না, মানুষ এটা রান্না করার জায়গা থাকতো না। কিন্তু বর্তমানে চাহিদা অনুযায়ী কিছু কিছু দেয়া হয়। যারা দুগ্ধজাত যেসব শিশু আসলে মাতৃদুগ্ধ পান করছে, যেসব মাদের প্রসূতি মা আছেন, নারী আছেন, শিশু, বয়োবৃদ্ধ আছেন, প্রতিবন্ধী ব্যক্তি আছেন, সবার চাহিদা অনুযায়ী ত্রাণ প্যাকেটটা করা হয়েছে। আমি তারপরেও বলবো যে মানুষ যারা বিতরণ করেন সবার পক্ষে লম্বা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নেওয়া সম্ভব হয় না। হয়তো যার পাওয়ার যোগ্য তিনি আসলে পাচ্ছেন না, কারণ তার আসার সামর্থ্য নাই ওই জায়গাটায়। তারা চাচ্ছেন যে ঘরে ঘরে, আমাদের তো তালিকায় আছে, আমাদের কাছে পৌঁছে দেয়া হোক। তো এইরকম আর বহুদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত ত্রাণ নির্ভর থাকতে হবে সেটিও কিন্তু আমাদের বোঝা প্রয়োজন, কারণ কবে তারা ঘর বাড়িতে ফিরে যাবে। তো ত্রাণের উপরে নির্ভরতাটা মানুষ যেমন চায় না, আমরাও মনে করি না যে ত্রাণ নির্ভর। সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে মাহবুবা নাসরিন? এটি যেমন একসাথে জানতে চাই, নিশ্চয়ই আপনি কোনো একটা চিন্তা থেকে এই কথাটি বলছেন যে শুধু ত্রাণের উপর নির্ভর করা যাবে না, বিকল্প চিন্তাটি কি হতে পারে? সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশে এখন অনেক ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের আওতায় চলে এসছে, এই ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আসলে এখানে প্রযুক্তির কোনো ব্যবহার করা যায় কিনা, শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কিনা? পৌঁছে যাওয়া একটা হচ্ছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয়া, সেটা ডিজিটালাইজেশনের মাধ্যমে তো আর হচ্ছে না, কারণ আমাদের সব ঘরবাড়ি করলেও এখন আমরা ম্যাপিং করে রাখতে পারছি। তারপরেও ত্রাণটি পৌঁছে দেয়া, আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক আছেন এবং তারা কিন্তু ঘরে ঘরে পৌঁছে তাদেরকে সহায়তা করছেন, আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন। আশ্রয় কেন্দ্রের অপ্রতুল না, কিন্তু তারপরে আশ্রয় কেন্দ্রে কিন্তু স্থান সংকুলান ওরকম হয় না। যতদিন পর্যন্ত মানুষ আশ্রয় কেন্দ্রে থাকে ততদিন পর্যন্ত সরকার খাদ্য, পানীয়, স্বাস্থ্য বা সেবার ব্যবস্থা এটি করছে। আমরা এই খবরগুলিও ফিল্ড থেকে পাচ্ছি, এবার এখনো যাওয়া হয়নি, তো আমরা পরপরই চলে যাই। কিন্তু দেখা গেল যে সেই ত্রাণগুলি পর্যাপ্ত পরিমাণে ওখানে ব্যবস্থাপনা করা সম্ভব, কিন্তু যখনই ঘরে ফিরে যান তখন আর ওইভাবে দেওয়া সম্ভব না। এই জন্য তাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করা। আরেকটা আমরা বলি যে কোনো কোনো জায়গায় তারা কর্মসংস্থানে নিয়োজিত থাকেন, আয়মূলক কর্ম, এমন কোনো জায়গা বের করা যে কোনো দুর্যোগ আসলেও ওই আশ্রয় কেন্দ্রে হোক, যেখানেই হোক, আয়মূলক কর্মকাণ্ড, বিশেষ করে নারীদের কথা আমি বলবো, কারণ পুরুষরা কাজের সন্ধানে বাইরে চলে যান। আমরা দেখেছি যে বেসরকারি সংস্থা হোক, ছোট ছোট সরকারি কর্মকাণ্ড হোক, কোনো একটা স্থান পেলে তারা তাদের আয়মূলক কর্মকাণ্ডগুলি করে থাকেন। তারা বিকল্প পদ্ধতিতে বন্যা বা ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরপরই যেন তারা চাষ করতে পারেন, বাম্পার ফলন হয় এমন কোনো প্রজাতি যদি হয় সেটি যেন তারা পানির মধ্যেও চাষ করতে পারেন। এরকম অনেক জায়গায় পরীক্ষণমূলকভাবে করা হয়েছে। সেটি যদি সব জায়গায় ডিসেমিনেট করা যায় বা পৌঁছে দেওয়া যায় তথ্যগুলো, কিভাবে করা সম্ভব এবং কিভাবে তাদের বীজতলাটা রক্ষা করা সম্ভব, এই বিষয়গুলি যদি আমরা কোনো একটা কমিউনিটি কিচেনের মতো বলি বা কমিউনিটির একটা জায়গা থাকে, স্থান থাকে, যে ঝড়টা থেমে যাওয়ার সাথে সাথেই যেন মানুষ তার কাজে ফিরে যেতে পারে। তো এখানে এখনো আমাদের অনেক কাজ ধন্যবাদ। অর্থাৎ আমাদের সঞ্চয় হতে হবে, পরিকল্পনা থাকতে হবে এবং একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে, বিশেষ করে দুর্যোগের পরপরই সেটি নিয়ে আসলে ঠিক সঠিক পরিকল্পনা আমাদের থাকা প্রয়োজন। অনেক ধন্যবাদ মাহবুবা নাসরিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।